হ্যালো বন্ধুরা, এবার মিড ডিসেম্বরে ঘুরে এলাম হুমায়ুন হিমালয়ের এক শীতকালীন যাত্রায়। এই ভিডিওতে সেই জার্নির গল্পই শোনাবো। হাওড়া থেকে উবের ধরে প্রথমে পৌঁছালাম কলকাতা এয়ারপোর্টে। সেখানে দুপুরে স্পাইস জেটের ফ্লাইটে করে দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাইটটা ডিউ টু অপারেশনাল রিজন প্রায় 8 ঘন্টা লেট করে রাত্রির 11:30 নাগাদ ছাড়ে কলকাতা থেকে। ফ্লাইট এতটা ডিলে হয়ে যাওয়ার জন্য সবারই বেশ ভালোই অসুবিধা হয়েছিল। তবে ফ্লাইট কোম্পানির থেকে আমাদের সন্ধেবেলা একটু স্ন্যাক্স দেওয়া হয়েছিল। আমরা কিছুটা স্ন্যাক্স খেয়ে কিছুটা আরো ওয়েট করে রাত 11:30 নাগাদ ফ্লাইটে উঠি। কলকাতার ফ্লাইট দিল্লি পৌঁছতে প্রায় রাত্রির 2:30 বাজিয়ে দিয়েছিল। দিল্লিতে পৌঁছে সেখান থেকে লাগেজ কালেক্ট করবার পরে উবের নিলাম এবং সেই উবেরে করে প্রথমে গেলাম কাশ্মীরি আইএসবিটি বাস স্ট্যান্ড, তারপর আনন্দ বিহার আইএসবিটি বাস স্ট্যান্ড। আনন্দ বিহার বা আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক ঘন্টায় উত্তরাখণ্ড পরিবহনের বাস ছাড়ে, যেটা হলদওয়ানি যায়। আমরা সেরকমই এক উত্তরাখণ্ড পরিবহনের সরকারি বাসে করে হলদওয়ানি পৌঁছাই। দিল্লি থেকে হলদওয়ানির দূরত্ব প্রায় 300 কিলোমিটার এবং সময় লেগেছিল প্রায় 5.5 ঘন্টা। ভাড়া লেগেছিল 400 টাকা পার হেড। হলদওয়ানি বাস স্ট্যান্ডে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমাদের ড্রাইভার কাম ট্যুরিস্ট গাইড মিস্টার পান সিংজির সাথে দেখা করবার সময় হয়ে আসে। আমাদের পুরো ট্রিপ প্যাকেজ আগে থেকেই বুক করা ছিল, তাই এরপর একটু আলাপ পরিচয় করে আমরা জার্নি শুরু করি। হলদওয়ানি থেকে আমরা প্রথমে আলমোড়া, তারপর চকৌড়ি, তারপর বিনসার হয়ে মুন্সিয়ারি, সেখান থেকে বাগেশ্বর হয়ে কৌশানি এবং তারপরে লাস্টে নৈনিতাল ঘুরে কাঠগোদামে ফিরে আসবো। হলদওয়ানি থেকে আলমোড়া প্রায় 90 কিলোমিটার মতো, যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 4.5 ঘন্টা। আলমোড়া ডিস্ট্রিক্টের 5,410 ফুট উচ্চতায় অবস্থিত একটি প্রাচীন পাহাড়ি শহর। এখানে প্রকৃতি এবং ইতিহাস যেন হাত ধরাধরি করে চলে। চাঁদ রাজারা 1568 সালে আলমোড়াকে তাদের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। স্থানটি আগে ছিল একটি ঘন জঙ্গল। আলমোড়া শহরের নামকরণ হয়েছে কিলমোড়া নামে একটি ছোট উদ্ভিদ থেকে, যা কাটারমাল মন্দিরের পাত্র ধোয়ার জন্য ব্যবহৃত হতো। চাঁদ রাজারা এখানে একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেন। পরে এটি ব্রিটিশ শাসনের সময় জনপ্রিয় হিল স্টেশনে পরিণত হয়। শীতকালে আলমোড়ার উৎসবমুখর পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সানরাইজ দেখলাম, তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চৌকড়ি, কিন্তু সেই চৌকড়ি যাওয়ার পথে কিছু সাইট সিইং করতে করতে আমরা দেখব কাসার দেবী টেম্পল। এছাড়াও এখানে কাটারমাল সান টেম্পল আছে, যেটা আমরা সময়ের জন্য মিস করে গেছিলাম, বাট সেটাও একটা খুব সুন্দর দর্শনীয় স্থান। কাসার দেবী মন্দির আলমোড়ার অন্যতম প্রধান ধর্মীয় এবং ঐতিহাসিক স্থান। এটি আলমোড়া শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে কাশ্যপ পাহাড়ে অবস্থিত। এই মন্দিরটি দেবী দুর্গার এক রূপ কাসার দেবীর প্রতি উৎসর্গীকৃত। মন্দিরটি 2য় দশকে নির্মিত বলে ধারণা করা হয় এবং এটি ঐতিহাসিক, আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ সমন্বয়। বিশেষত উল্লেখযোগ্য বিষয় হলো কাসার দেবী মন্দিরটি ভ্যান অ্যালেন বেল্টের অন্তর্গত। পৃথিবীতে কাসার দেবী মন্দির ছাড়া পেরুর মাচু পিচু আর ইংল্যান্ডের স্টোনহেঞ্জ এই ভ্যান অ্যালেন বেল্টের পার্ট। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের এই নির্দিষ্ট অংশটি বৈজ্ঞানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে থাকা শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র নাকি মানুষের মস্তিষ্ক এবং মনকে ইতিবাচক প্রভাবিত করে। অনেকে মনে করেন এই জায়গায় ধ্যান করলে আধ্যাত্মিক শান্তি এবং মানসিক স্বচ্ছতা লাভ হয়। স্বামী বিবেকানন্দ 1890-এর দশকে এই মন্দির পরিদর্শন করেছিলেন এবং এখানে ধ্যান করেছিলেন। এছাড়াও ব্রিটিশ জেনারেশনের লেখক এবং শিল্পীরা যেমন ড্যান লি এবং অ্যালেন গিন্সবার্গ এখানে এসে সময় কাটিয়েছে। কাসার দেবী মন্দিরের চারপাশে রয়েছে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এখান থেকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ এবং আশেপাশের সবুজ উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। মন্দিরের আশেপাশে এক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে, যা
পর্যটকদের আকর্ষণ করে। প্রতি বছর এখানে মাঘ মাসে একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা অংশগ্রহণ করে। কাসার দেবী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি প্রকৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। কাসার দেবী মন্দির থেকে বেরিয়ে আমরা চললাম বিনসারের জঙ্গলের পথ ধরে চৌকড়ির উদ্দেশ্যে। বিনসার তার বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ধ্রুপদী সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে শীতকালে হিমালয়ের দৃশ্য আরো স্পষ্ট হয়ে ওঠে। আলমোড়া থেকে চৌকড়ি 100 কিলোমিটারের মতো লাগে, যেতে 4 থেকে 5 ঘন্টা। বিনসার হয়ে যেতে আরো 1 ঘন্টা বেশি সময় লাগবে। বিনসার একসময় চাঁদ রাজাদের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। ব্রিটিশ শাসনকালে এটি বিশ্রামের স্থান হিসেবেও ব্যবহৃত হতো। বিনসার 0 পয়েন্ট বেশ উঁচুতে এবং এখানে কেএমভিএন এর গেস্ট হাউস আছে একটা। এরপরে এলাম গোলু দেবতা মন্দির, যেটা চৌকড়ি এবং উত্তরাখণ্ডের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় মন্দির। এই মন্দিরটি গোলু দেবতার প্রতি উৎসর্গীকৃত, যিনি ন্যায় ও সুবিচারের দেবতা হিসেবে পূজিত হন। মন্দিরের বিশেষত্ব হলো এখানে ভক্তরা তাদের প্রার্থনা চিঠি আকারে লেখেন এবং মন্দিরের প্রাঙ্গণে ঝুলিয়ে রাখেন। বিশ্বাস করা হয় গোলু দেবতা ন্যায় প্রতিষ্ঠার অতি দ্রুত প্রতিক্রিয়া করেন এবং ভক্তদের ইচ্ছা পূরণ করেন। মন্দিরের ঘণ্টায় সুনিয়ন্ত্রিত শব্দ এবং অনন্য পরিবেশ সৃষ্টি করে। প্রাচীন সংস্কৃতি ও আধ্যাত্মিকতা প্রেমীদের জন্য গোলু দেবতা মন্দির একটি বিশেষ স্থান। এই মন্দির দর্শন শুধুমাত্র ধর্মীয় অভিজ্ঞতা নয়, প্রকৃতির সাথে এক গভীর সংযোগ প্রদান করে। এই গোলু দেবতার মন্দির শুধুমাত্র চৌকড়িতেই নয়, গোটা উত্তরাখণ্ডের আরো বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। You know who made it. ৬,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত চৌকড়ি কুমায়ুন অঞ্চলের শান্ত গ্রামগুলির মধ্যে অন্যতম। চৌকড়ি, যার নাম এসেছে কাপের মতো আকৃতি থেকে, এখানকার ভৌগোলিক সৌন্দর্যের এটি পরিচয় বহন করে। চৌকড়িতে স্টে করাটা ম্যান্ডেটরি নয় কুমায়ুন ট্রিপে, বাট মুন্সিয়ারি যেতে হলে মাঝে চৌকড়িতে হল্ট করে গেলে সুবিধা। আমরা বিকেল 3টে নাগাদ পৌঁছালাম চৌকড়ির আঙ্গন হোমস্টেতে। হোটেলটা খুবই শান্ত জায়গায়, সামনে বেশ অনেকটা জায়গা। হোটেল কম্পাউন্ডের মধ্যে একটা হেলিপ্যাডও আছে। পঞ্চচুল্লী, নন্দাকোট এবং নন্দা দেবী, এই 3টে শৃঙ্গ এখান থেকে খুব ভালো দেখা যায়। হোটেলে আমাদের 3 বেডের রুম দেওয়া হয়েছিল। ব্রেকফাস্টের ডিনার প্যাকেজের মধ্যে ছিল। বিকেলে এসে একটু রেস্ট নিয়ে চারপাশটা ঘুরে দেখলাম। দিনের বেলা ওয়েদার মনোরম, বাট সন্ধ্যা হলেই ঠান্ডা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। টেম্পারেচার দিনের বেলা এখানে 17-18 ডিগ্রির আশেপাশে থাকলেও রাতের বেলা 3-4 ডিগ্রিতে নেমে গেছিল। হোটেল থেকে হিমালয়ের সুন্দর কিছু ছবি মুহূর্তবন্দি করে রুমে চলে এলাম সন্ধ্যায়। রাতে যদিও হোটেলের ক্যান্টিনে গিয়ে খেতে হয়েছিল, কিন্তু সকালে ওরা ব্রেকফাস্ট চা রুমেই সার্ভ করে দিয়ে গেছিল। You know who made it.
চৌকড়ি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত একটি অপরূপ পাহাড়ি গ্রাম, যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য সুপরিচিত। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। চৌকড়ি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বিশেষ স্থান। এখানকার ঘন বন এবং পাহাড়ি পথ ট্রেকিং এবং ফটোগ্রাফির জন্য আদর্শ। পাহাড়ের ঢালে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এখানে কেএমভিএন ছাড়াও বেশ অনেক গেস্ট হাউস বা হোমস্টে আছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। বাগানের আকর্ষণ এবং হোটেলের চারপাশ দেখে আমরা মুগ্ধ হলাম। আস্তে আস্তে ঘরে ফিরে এলাম। অপেক্ষা রইল পরের দিনের অ্যাডভেঞ্চারের। প্রভাতের প্রথম আলো যখন বরফে ঢাকা শৃঙ্গগুলোকে সোনালি আভায় ঢেকে দেয়, তখন চৌকড়ি জেগে ওঠে প্রকৃতির এক মোহময় রূপ নিয়ে। 3 ডিগ্রি ঠান্ডা হাওয়ায় যেন হিমালয়ের এক গোপন মন্ত্র লুকিয়ে আছে। সূর্যের আলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠেছে। শুধু প্রভাতের দৃশ্য নয়, এটি একটি অনুভূতি বটে। এটি প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান। রাতের বেলা সোয়েটার জ্যাকেট পরে শুয়েও দুটো মোটা কম্বল গায়ে চাপাতে হয়েছে, যা ঠান্ডা। সকালে বেরিয়ে দেখলাম ঘাসে সামান্য নুনের মতো বরফও জমা হয়েছে, যা সূর্যের আলোয় আবার চিকচিক করছে। আমরা একে একে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই। এবার চৌকড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হবে মুন্সিয়ারির দিকে। সকাল 9:30টায় লুচি তরকারি সহযোগে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে বেরোলাম। চৌকড়ি থেকে মুন্সিয়ারি 95 কিলোমিটার, যা যেতে সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। এই পথে আমরা প্রথমে থল বাজার ক্রস করলাম। পথে কমলালেবুর বাগান দেখে চোখ জুড়িয়ে গেছিল। এরপর এলাম রামগঙ্গা রিভার বেসে। রামগঙ্গা নদীর উৎপত্তি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার দুধতলি পাহাড়ের দক্ষিণ ঢালে। এরপর নদীটি চৌখুটিয়া তহসিলের গভীর ও সরু উপত্যকা দিয়ে হুমায়ুনের আলমোড়া জেলায় প্রবেশ করেছে। রামগঙ্গা নদীর এই মনোরম অববাহিকা যেন প্রকৃতির এক মধুর্যময় কবিতা। স্বচ্ছ জলের স্রোত যেন পাহাড়ের বুক বেয়ে বয়ে চলা এক চিরন্তন গল্প। রামগঙ্গার জলে প্রতিফলিত হয় নীল আকাশ আর চারপাশে সবুজ পাহাড়। নদীটি ভাবরে প্রবেশ করে এবং পাটলি ডুন থেকে পশ্চিম দিকে জিম কর্বেট জাতীয় উদ্যানে প্রবাহিত হয়, এবং এটি উত্তরপ্রদেশের কনৌজের কাছে গঙ্গা নদীর সাথে মিশে যায়। নদীর তীরে ছোট্ট গ্রামগুলোর জীবনযাত্রা যেন এক শান্তিপূর্ণ সুরে বাঁধা। চারপাশে অসংখ্য নুড়ি পাথরের মধ্যে দিয়ে বেশ বয়ে চলা স্রোতস্বিনী রামগঙ্গা। অনেকটা রাস্তা জুড়েই রামগঙ্গা নদী এঁকে বেঁকে আমাদের সাথে চলেছিল, কখনো আশেপাশে, আবার কখনো ক্রস করতে হয়েছে। বিরটি জলপ্রপাত হলো একটি সুন্দর প্রাকৃতিক জলপ্রপাত, যা পিথোরাগড় জেলার মুন্সিয়ারিতে অবস্থিত। মুন্সিয়ারি থেকে প্রায় 33 কিলোমিটার দূরে। এখানে জল প্রায় 125 মিটার নিচে পড়ে। এই জলপ্রপাতটি অল মুন্সিয়ারি রুটের কাছে অবস্থিত। এই জলপ্রপাতটি ঘন বন এবং মহিমান্বিত পর্বত দ্বারা বেষ্টিত। এখানে জলপ্রপাতটির সামনে পৌঁছাতে গেলে ছোটখাটো 20 মিনিটের ট্রেক করতে হয়, আর 30 টাকা পার পার্সন টিকিটও লাগে। এই সুন্দর প্রাকৃতিক জলপ্রপাত এবং শান্ত পরিবেশ অনেক পর্যটকদের আকর্ষণ করে। মুন্সিয়ারির বিরথি জলপ্রপাতটি কালী নদীতে মিশেছে এখান থেকে 25 কিলোমিটার দূরে। এটি শতাব্দী ধরে জলপ্রবাহ দ্বারা প্রাকৃতিক ক্ষয়ের কারণে তৈরি হয়েছে। এই জায়গাটিতে শিবকে উৎসর্গীকৃত একটি মন্দিরও রয়েছে, যা প্রায় 500 বছর আগে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত, এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে একটি, এবং এখানে শীতকালে জল তরঙ্গ বরফে পরিণত হয়।
ছাড়ার পর আমাদের যাত্রা শুরু হয় পাহাড়ি রাস্তায়। প্রতিটি বাঁকে প্রকৃতি যেন নতুন একটি চমক নিয়ে অপেক্ষা করে। সবুজ বন, ছোট্ট গ্রাম আর পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া স্রোত প্রতিটি মুহূর্তকে মুগ্ধতায় ভরিয়ে তোলে। যত উপরে উঠতে লাগলাম ততই প্রকৃতি তার শ্বেত শুভ্র রূপ দেখাতে শুরু করলো। রাস্তার ধারে জমে থাকা বরফের স্তূপ আর বরফে ঢাকা গাছপালা যেন এক অন্য জগতে নিয়ে গেল আমাদের। অবশেষে আমরা পৌঁছালাম কালামুনি টপ। কালামুনি টপ ৯,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি কুমায়ুন অঞ্চলের সর্বোচ্চ মোটরেবল পয়েন্ট। এখানকার আশ্রমের নীরবতা আর পরিবেশ আমাদের মুগ্ধ করে দিল। কিন্তু সত্যিকারের বিস্ময় তখন এলো যখন প্রথমবারের মতো পঞ্চচুল্লি পিক এত সামনে থেকে দেখার সুযোগ পেলাম। পঞ্চচুল্লির শৃঙ্গগুলোর ওপর সূর্যের সোনালী আলো পড়ে যেন এক স্বর্গীয় আবেশ তৈরি করেছে। তাদের স্থিতি ও সৌন্দর্য জীবনের প্রতিটি মুহূর্তে স্থিরতা খুঁজে নেওয়ার বার্তা দেয়। কালামুনি টপ থেকে চারপাশের দৃশ্য যেন এক চিত্রকরের তুলিতে আঁকা ক্যানভাস। এখানে দাঁড়িয়ে প্রকৃতির অপার মহিমা অনুভব করা যায়। বিকেল ৪টে নাগাদ পৌঁছালাম মুন্সিয়ারিতে, হোটেল পান্ডে লজ, যেখানে আমাদের অ্যাকোমোডেশন ছিল। মুন্সিয়ারি, যার আক্ষরিক অর্থ তুষারযুক্ত স্থান, উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। উত্তরাখণ্ডের অন্যান্য অঞ্চলের তুলনায় এটি কম পরিচিত, কম ভ্রমণ করা, কিন্তু খুব সুন্দর। এটি একটি অফবিট লোকেশন। এটি পৌঁছাতে দীর্ঘ ড্রাইভ লাগে, কিন্তু একবার এখানে আসতে পারলে মনে হবে এই জার্নি সার্থক। মুন্সিয়ারিতে থাকার জন্য এই হোটেলটি বেশ ভালো। পঞ্চচল্লি রেঞ্জ এখানে খুব কাছ থেকে ভালোভাবে উপভোগ করা যায়। খাবারের মানও খুব ভালো এবং ঘরোয়া। পান্ডেজি একজন খুব সাহায্যকারী মানুষ এবং এই হোটেলটি তিনি কয়েক দশক ধরে চালাচ্ছেন। এটি একটি বাজেট হোটেল, যা এক প্যাকেজে সব ভালো। আমরা ৩ জন ছিলাম, তাই 3 বেডের একটা রুম আমাদের জন্য বুক করা হয়েছিল। রুমটা যদিও একটু কম স্পেশিয়াস আর টিভি থাকলেও চলেনি, বাট বাকি ফেসিলিটিস যেমন বাথরুম, গিজার, কারেন্ট, উডেন হল সবই ঠিকঠাক ছিল। ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম রুম হিটার লাগবে, যেটার জন্য আলাদা করে ৪০০ টাকা পার হেড পার নাইট চার্জ লাগে, বাট পান্ডেজি সাথে কথা বলে জানতে পারলাম রুম হিটারের প্রয়োজন পড়বে না। প্রথম রাত উইদাউট রুম হিটার কাটিয়ে দেখলাম, কারণ এখানে টেম্পারেচার দিনের বেলা ১০-১২ ডিগ্রি থাকলেও রাতের বেলা -2 ডিগ্রি অব্দি নেমেছিল, কিন্তু ঘরের মধ্যে রুম হিটার লাগেনি। পরের দিন সকালে হোটেলের বারান্দায় বসে পঞ্চচুল্লিতে এক মনোমুগ্ধকর সানরাইজ দেখলাম। আজ আকাশে একটু মেঘের ঘনঘটা ছিল, আর তার সাথে ছিল হালকা স্নোফলের প্রেডিকশন। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম নন্দা দেবী টেম্পল দেখতে। মুন্সিয়ারিতে নন্দা দেবী মন্দির একটি দর্শনীয় স্থান। নন্দা দেবী উত্তরাখণ্ডের একজন সেভিয়ার। হুমায়ুন এবং গাড়োয়াল উভয়ই নন্দা দেবীকে পুজো করেন। নন্দা দেবী মন্দির মুন্সিয়ারি থেকে ৩ কিলোমিটার দূরে, আরো ৫০০ ফুট উঁচুতে। নন্দা দেবী মন্দিরটি পঞ্চচুল্লি এবং অন্যান্য চূড়ার সুন্দর দৃশ্য সহ একটি এক্সপ্যান্ডেড ল্যান্ডস্কেপে অবস্থিত। প্রবেশ মূল্য ৩০ টাকা। মন্দিরটি তুলনামূলকভাবে ছোট, কেউ শান্তিপূর্ণভাবে প্রার্থনা বা পুজোও করতে পারে। পুরো ক্যাম্পাস ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। স্থানটি চূড়া, উপত্যকা এবং আশেপাশের ল্যান্ডস্কেপের একটা মনোমুগ্ধকর দৃশ্য প্রদান করে।
নন্দাদেবী টেম্পলে আমরা বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম এবং বেশ কিছু ভালো ছবিও তোলা হলো। এরপরে নন্দাদেবী টেম্পল থেকে আমরা বেরিয়ে হোটেলে আসার পথ ধরলাম এবং তখনই দেখলাম যে ঝিরিঝিরি স্নোফল শুরু হয়েছে। এর আগে আমি কখনো স্নোফল উপভোগ করিনি, সো দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যান্ড ইট ওয়াজ মেসমারাইজিং এক্সপিরিয়েন্স। ছোট ছোট বরফের কণাগুলো নীরবে মাটি আর গাছপালার উপর পড়তে শুরু করলো। তুষারপাতের এই প্রথম স্পর্শ যেন এক পরম আনন্দ নিয়ে এলো। বরফ পড়ার নীরব সৌন্দর্য মুন্সিয়ারির পাহাড়ি পরিবেশকে আরো মুগ্ধকর করে তুলল। প্রকৃতির মায়াবী পরিবেশ আমাদের সকল ক্লান্তি ভুলিয়ে দিল। মুন্সিয়ারিতে হালকা তুষারপাতের অভিজ্ঞতা যেন জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকলো। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সকাল 9টা নাগাদ চেক আউট করে বেরোলাম কৌশানির উদ্দেশ্যে। মুন্সিয়ারিতে এই 2 রাত 3 দিনের অভিজ্ঞতা শুধুমাত্র ভ্রমণ নয়, এটি ছিল প্রকৃতির কোলে শান্তি আর আনন্দ খুঁজে পাওয়ার এক অনন্য যাত্রা। মুন্সিয়ারি থেকে আমরা কাপকোট, বাগেশ্বর, বৈদ্যনাথ হয়ে কৌশানিতে পৌঁছাবো, যার ডিস্টেন্স প্রায় 180 কিলোমিটারের কাছাকাছি। রাস্তায় প্রথম পড়লো খালিয়াটপ, যেটা একটা ট্রেকিং রুট অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে। আঁকাবাঁকা পাহাড়ি পথের ঢাল ধরে চড়াই উতরাই বেয়ে এগিয়ে চললাম আমরা। দুপুরের দিকে আমরা পৌঁছালাম বাগেশ্বর ধাম। হুমায়ুন অঞ্চলের সবুজ উপত্যকায় দূরে অবস্থিত বাগেশ্বর এক মন্দির শহর। মহিমান্বিত ভিলেশ্বর এবং নীলেশ্বর পর্বত দ্বারা বেষ্টিত এই শহরটি সরযূ এবং গোমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। শুধু প্রাকৃতিক এবং নৈসর্গিক দৃশ্য নয়, বাগেশ্বরে রয়েছে বাগনাথ মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গীকৃত। এই মন্দিরটি সারা বছর প্রচুর পরিমাণ ভক্তদের ভিড় থাকে, তবে বার্ষিক শিবরাত্রি উৎসবের সময় এটি একটি বিশাল পদযাত্রার সাক্ষী। জনশ্রুতি আছে যে মন্দিরটি সেই স্থানে বসে যেখানে ভগবান শিব তার বাঘ অবতারে ঋষি মার্কণ্ডেয়কে আশীর্বাদ করতে এখানে আবির্ভূত হয়েছিলেন, যিনি দেবতার পুজো করেছিলেন। বার্ষিক উত্তরায়ণী মেলা, যা মকর সংক্রান্তিতে সরযূ এবং গোমতী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয়, এটি একটি জমকালো অনুষ্ঠান এবং দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এতে অংশ নেয়। এই মেলাকে উত্তরাখণ্ডের প্রাচীন অনুষ্ঠানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বাগেশ্বর জেলার সদর দপ্তর হিসেবে নামী শহরটি সারা বছর ধরে পর্যটক এবং ট্রেকারদের একটি অবিচ্ছিন্ন প্রবাহকে আকর্ষণ করে। বৈদ্যনাথ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বাগেশ্বর জেলায় অবস্থিত। গোমতী নদীর তীরে এটি অবস্থিত এবং এটি তার প্রাচীন মন্দিরগুলির জন্য বিখ্যাত, যেগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা উত্তরাখণ্ডের জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ হিসেবে স্বীকৃত। ভারত সরকারের স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে শিব হেরিটেজ সার্কিটের অন্তর্ভুক্ত 4টি স্থানের মধ্যে বৈদ্যনাথ অন্যতম। হুমায়ুন কাত্তিয়রি রাজা এটি 1150 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। ভগবান শিব বৈদ্যনাথ মন্দিরে চিকিৎসকদের প্রভু বৈদ্যনাথের রূপে বাস করেন। বৈদ্যনাথ গোষ্ঠীর মন্দিরের মধ্যে রয়েছে শিবের প্রধান মন্দির এবং 17টি সহায়ক মন্দির। এটি কৌশানি থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে শিবলিঙ্গ ছাড়াও দেবী পার্বতী, বিষ্ণু এবং গণেশের মূর্তিও রয়েছে। মন্দিরের স্থাপত্যশৈলী একটি বড় আকর্ষণ। মন্দিরটি সম্পূর্ণ পাথরের তৈরি, আর এর গম্বুজ ও ভাস্কর্যে প্রাচীন ভারতীয় শিল্পকলার ছাপ স্পষ্ট। বৈদ্যনাথ মন্দির তার হালকা কাত হয়ে থাকা অবস্থানের জন্য বিশেষভাবে পরিচিত। অনেকেই মনে করেন এটি প্রকৃতির গতির প্রভাব অথবা সময়ের সঙ্গে মাটি নরম হয়ে যাওয়ার কারণে এমনটি হয়েছে। তবে এই কাত অবস্থায় দাঁড়িয়ে থাকা মন্দিরটি আজও তার স্থায়িত্ব ও মহিমা বজায় রেখেছে। বিকেল 4:30 নাগাদ পৌঁছালাম কৌশানিতে হোটেল প্রশান্ত। কৌশানির হোটেল প্রশান্ত একটি সুন্দর এবং আরামদায়ক থাকার জায়গা, যেখানে পাহাড়ি সৌন্দর্যের মাঝে সময় কাটানোর জন্য আদর্শ পরিবেশ পাওয়া যায়। এই হোটেলটি প্রধানত পঞ্চচুল্লী, নন্দাদেবী এবং ত্রিশূল সিংহের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত।
হোটেল প্রশান্তের প্রায় প্রতিটি রুম থেকেই হিমালয়ের দৃশ্য উপভোগ করা যায়, যা সকালে সূর্যোদয়ের সময় আরো আকর্ষণীয় হয়ে ওঠে। হোটেলের রেস্তোরাঁয় বাঙালি খাবার বেশ ভালোই পাওয়া যায়। কৌশানির প্রধান আকর্ষণ যেমন অনাশক্তি আশ্রম, পাইন ফরেস্ট বা সানসেট পয়েন্ট থেকে হোটেলটি খুবই কাছে। হিমালয়ের কোলে বসে থাকা ছোট্ট পাহাড়ি শহর কৌশানি উত্তরাখণ্ডের এক অনিন্দ্য সুন্দর স্থান। এখানকার শান্তিপূর্ণ পরিবেশ এবং পরিষ্কার আকাশ তুষারময় হিমালয়ের দৃশ্য উপভোগ করবার জন্য আদর্শ। ৬,২০০ ফুট উচ্চতায় অবস্থিত কৌশানি তার শীতকালীন সৌন্দর্যের জন্য ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত। বহুদিন ধরে একথা শুনে এলেও সেখানে গিয়ে প্রকৃত সৌন্দর্য অনুভব করার অভিজ্ঞতা অনন্য ছিল। কৌশানিতে পৌঁছানোর পথে বারবার হিমালয়ের দৃশ্য আর চারপাশের সবুজ অরণ্য যেন এক জাদুকরী আবেশ তৈরি করেছিল। পথের শেষে যখন কৌশানিতে পৌঁছালাম, তখন যেন প্রকৃতির এক নিখুঁত চিত্রকলা আমাদের সামনে উদ্ভাসিত হয়েছিল। পরের দিন সকালে কৌশানি থেকে একটা মনোমুগ্ধকর সানরাইজ দেখেছিলাম। তারপর ফ্রেশ হয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল অনাসক্তি আশ্রম, যেটা মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়েছে। তিনি ১৯২৯ সালে ১৪ দিন এই আশ্রমে থেকেছিলেন অনাসক্তি যোগের ওপর তার বই লিখতে। এই আশ্রমে এসে যেন ইতিহাসের এক অধ্যায়ের সঙ্গে সংযোগ ঘটে। গান্ধীজির অনাসক্তি যোগের দর্শন এখান থেকেই শুরু হয়েছিল। আশ্রমটি এখন একটি ছোট মিউজিয়াম এবং লাইব্রেরিতে পরিণত হয়েছে। এখানে তার লেখা ও তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতে পাওয়া যায়। আশ্রমে একটা হল আছে, যেটায় প্রায় একসাথে ৩০০ জন বসতে পারে। প্রতি সন্ধ্যায় হলটিতে প্রার্থনা করা হয়। আশ্রমের সামনের চত্বরে দাঁড়িয়ে সূর্যাস্ত ও হিমালয়ের একটা স্টানিং ভিউ দেখার এক্সপিরিয়েন্স কোনোদিন ভোলা যাবে না। এরপর গেলাম কৌশানী শাল ফ্যাক্টরি, যা কৌশানীর একটি গুরুত্বপূর্ণ স্থানীয় শিল্পকেন্দ্র। এখানকার কর্মীরা হাতে বোনা শাল ও অন্যান্য উলের তৈরি পোশাক তৈরির প্রক্রিয়া দেখালেন। স্থানীয়দের দক্ষ হাতের কাজ এবং তাদের নকশার বৈচিত্র্য সত্যিই প্রশংসার যোগ্য। এই কারখানা কৌশানীর সাংস্কৃতিক পরিচয়ের সাথেও জড়িত। আমাদের আজকের শেষ গন্তব্য ছিল কৌশানীর বিখ্যাত টি এস্টেট। কৌশানী বাস স্ট্যান্ড থেকে ৩ কিলোমিটার দূরে এই টি এস্টেটটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত, আর এন্ট্রি ফি পার হেড ২৫ টাকা।
কৌশানী টি এস্টেটের প্রায় 21টি ডিভিশন আর 208 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি কৌশানীর গুরুত্বপূর্ণ চা শিল্প। কৌশানী চা বাগান সমগ্র উত্তরাখণ্ড রাজ্যের জন্য একটি চা ঘাঁটি হিসাবে গড়ে উঠেছে। কৌশানী টি এস্টেট তার চা বাগানের জন্য বিখ্যাত, যেখানে ব্যক্তিগত, সরকারি এবং স্থানীয় চাষিরা চা উৎপাদন করে। এখানে উৎপাদিত বিভিন্ন প্রকার চায়ের মধ্যে গিরিয়াস উত্তরাঞ্চল চা সর্বাধিক জনপ্রিয় স্বাদ হিসেবে স্বীকৃত। কৌশানী তার উচ্চমানের সুগন্ধি চা অস্ট্রেলিয়া, জার্মানি, কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশে রপ্তানি করে। চায়ের তাজা পাতার সুবাস এবং বাগানের চারপাশে ছড়িয়ে থাকা সবুজ দৃশ্য আমাদের মুগ্ধ করেছিল। বাগানের দোকান থেকে স্থানীয় অর্গানিক চা কিনতে কিন্তু ভুলিনি আমরা। কৌশানী শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির সৌন্দর্য, ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। অনাসক্তি আশ্রমের শান্ত পরিবেশ, চা বাগানের মনোমুগ্ধকর সৌন্দর্য এবং শাল কারখানার কারিগরি দক্ষতা সব মিলিয়ে কৌশানীর অভিজ্ঞতা ছিল এক স্মরণীয় ভ্রমণ। কৌশানী একটি আইডিয়াল উইন্টার ডেস্টিনেশন। শীতের মরশুমে তুষারাচ্ছাদিত হিমালয়ের চূড়া ম্যাগনিফিসেন্ট ভিউ রয়েছে এখান থেকে। তবে এখানে গরমকালেও আসা যায়, তখন আবার অন্যরকম সৌন্দর্যের প্রকাশ ঘটে। এখানে দিনের টেম্পারেচার 12 থেকে 14 ডিগ্রির আশেপাশে থাকলেও রাতে প্রায় -1-এ নেমেছিল। সকাল 10টা নাগাদ কৌশানী থেকে চেক আউট করে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম রানীক্ষেত হয়ে নৈনিতালের উদ্দেশ্যে। কৌশানী থেকে রানীক্ষেতের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি। যেতে লাগলো প্রায় 2 ঘন্টা মতো। 6100 ফুট উচ্চতায় অবস্থিত রানীক্ষেত ভারতের প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কুমায়ুন রেজিমেন্টের প্রধান কেন্দ্র। এখানে ক্যান্টনমেন্ট এলাকাটি অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষিত। রানীক্ষেতের কালী মন্দির, মনকামেশ্বর মন্দির, উপাট গলফ কোর্স এবং রানী ঝিলের মতো আকর্ষণীয় স্থান রয়েছে। এই শহরটি পর্যটন এবং প্রতিরক্ষা দুটোরই এক অসাধারণ সংমিশ্রণ। কালী মন্দিরটি গলফ কোর্সের মাঠ থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং এটি মা কালীকে উৎসর্গ করা একটি প্রাচীন স্থান। মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় 40-50টি সিঁড়ি ভাঙতে হয়, যা খুব বেশি কঠিন নয়। মন্দিরটি অনেক পুরনো হলেও অত্যন্ত ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে হিমালয়ের এক ঝলক দেখতে পাওয়া যায়। গলফ কোর্স দেখতে গেলে এই মন্দিরটি ঘুরে যাওয়ার মতো একটি সুন্দর জায়গা। মন্দির দেখে ফিরে এসে 1 গ্লাস অরেঞ্জ জুস খেলাম, তারপর চললাম গলফ কোর্সের উদ্দেশ্যে। উপাট গলফ কোর্স রানীক্ষেতের একটি অন্যতম আকর্ষণ, এশিয়ার উচ্চতম গলফ কোর্সগুলির মধ্যে একটি। রানীক্ষেতের মূল শহর থেকে এটি মাত্র 5 কিলোমিটার দূরে। এই গলফ কোর্স রানীক্ষেতের সুন্দর উপত্যকার পাহাড়ে বিস্তৃত ঘন সবুজের মধ্যে অবস্থিত। এখান থেকে চারপাশের বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার মতো। গলফ কোর্সের মাঝখানে একটা কটেজ রয়েছে, যেখানে জানতে পারলাম রাজা হিন্দুস্তানি মুভির শুটিং হয়েছিল। তবু আমি এটিকে একটু কম রেট দিচ্ছি, কারণ বর্তমানে গলফ কোর্সের ভিতরে পর্যটকদের প্রবেশের অনুমতি নেই। পর্যটকরা শুধুমাত্র রেলিং এর পাশে দাঁড়িয়ে কোর্সটি দেখতে পারেন। তাছাড়া রাস্তার পাশে গাড়ি পার্কিংও নিষিদ্ধ, যেহেতু এটা ডিফেন্স এরিয়া, ফলে একটু দূরে গাড়ি পার্ক করতে হয়। এরপর এলাম রানী ঝিল। এটা রানীক্ষেতের একটি আর্টিফিশিয়াল লেক এবং জনপ্রিয় পর্যটন স্থান।
এটি ইন্ডিয়ান আর্মির ক্যান্টনমেন্ট বোর্ড দ্বারা যে বৃষ্টি জল সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল, তবে বর্তমানে এটি মূলত নৌকা বিহারের জন্য ব্যবহার হয়। রানী ঝিলে বোট রাইডিং বেশ জনপ্রিয়, যদিও লেকটা ছোট হওয়ায় এখানে কয়েকটি প্যাডেল বোর্ডই আছে। 2 সিটের নৌকার ভাড়া প্রায় 100 টাকা এবং 4 সিটের নৌকার ভাড়া 150 টাকা। এছাড়া বাচ্চাদের জন্য দোলনা এবং জল বেলুন রাইডেরও ব্যবস্থা রয়েছে। যদিও ক্যান্টনমেন্ট বোর্ড জায়গাটি রক্ষণাবেক্ষণ করে, শৌচাগারের অবস্থা খারাপ, তবে সামগ্রিকভাবে জায়গাটি পরিচ্ছন্ন। এরপর এলাম মনকামেশ্বর মন্দির, যেটা রানীক্ষেতের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এটি কুমায়ুন রেজিমেন্টের দ্বারাই নির্মিত। এটি গুরুদ্বারা এবং শাল কারখানার ঠিক সামনেই অবস্থিত। মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ, মা কালী এবং ভগবান শিবের মূর্তি দেখা যায়। আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন প্রায় ফাঁকাই ছিল। রানীক্ষেতের অন্যতম প্রাচীন এবং আধ্যাত্মিক স্থান হল ঝুলা দেবী মন্দির, যার প্রধান দেবী মা ঝুলা দেবী। মন্দিরের নামকরণ হয়েছে মা ঝুলা দেবীর ওপর, যিনি বিশ্বাস অনুযায়ী মহাশক্তিশালী এবং তার আশীর্বাদে সব দুঃখ কষ্ট দূর হয়। মন্দিরের চারপাশে প্রচুর ঘন্টা বাঁধা আছে। এখানে এসে ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করে আর ঘন্টা বেঁধে যায়। মন্দিরটি প্রায় 800 বছরের পুরনো মনে করা হয় এবং এটি কুমায়ুন অঞ্চলের স্থানীয় মানুষদের জন্য একটি পবিত্র স্থান। মন্দিরের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ মন্দিরের আধ্যাত্মিক গুরুত্বকে আরো বৃদ্ধি করে। স্থানীয়দের মধ্যে এই মন্দিরের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। নৈনিতাল যাওয়ার পথে লাস্টে পড়লো কাইচি ধাম। এটি একটি বিখ্যাত হনুমান মন্দির এবং আশ্রম, যা 1960-এর দশকে মহান সাধু শ্রী নীম কারোলি বাবা দ্বারা প্রতিষ্ঠিত। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার এক চমৎকার সংমিশ্রণ, যেখানে পাহাড় এবং বন দ্বারা পরিবেষ্টিত একটি নদী তার পাশ দিয়ে বয়ে যায়। বাবাজি 1973 সালে তার দেহত্যাগ করেন। স্টিভ জবস এবং মার্ক জুকারবার্গের মতো বিশিষ্ট ব্যক্তিরাও এখানে শান্তির সন্ধানে এসেছিলেন। নৈনিতালে এসে হোটেলে চেক ইন করতে করতে বিকেল 4টে বেজে গেছিল। হোটেল শালিমার নৈনিতালের একটি জনপ্রিয় থাকার জায়গা। শহরের কেন্দ্রস্থল থেকে একদম কাছে হওয়ায় এটি পর্যটকদের জন্য একটি আদর্শ অবস্থান। হোটেলটির পরিবেশ খুবই আরামদায়ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের 3 বেডের রুম বুক করা ছিল এবং এই গোটা ট্রিপে এই হোটেলটাই একমাত্র হোটেল যেখানে আমাদের রুমের টিভি কাজ করছিল, আর তাতে কিছু বাঙালি চ্যানেলও ধরেছিল। হোটেল শালিমারের খাবারও বেশ প্রশংসনীয়। হোটেলটি লেকের কাছাকাছি থাকায় এখান থেকে প্রাকৃতিক দৃশ্যের পূর্ণ উপভোগ করা যায়। লাগেজ রেখে আমরা বাইরে বেরিয়ে কিছু খেয়ে নৈনিতালের চারপাশটা ঘুরে দেখতে শুরু করলাম। নৈনিতাল উত্তরাখণ্ডের এক মনোরম হিল স্টেশন, যা তার সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। শহরের কেন্দ্রে থাকা নৈনিতাল হ্রদ, যা শহরের প্রাণ, পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। এই নৈনিতাল লেককে ঘিরে বিশাল মার্কেট রয়েছে, প্রচুর দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে ছড়াছড়ি। আমরা প্রথম দিন এসে মল রোড ধরে হাঁটতে হাঁটতে ভুটিয়া মার্কেটের দিকে গেছিলাম। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গোটা লেকের সৌন্দর্য উপভোগ করে চা খেলাম আর কিছু শপিংও করে নিয়েছিলাম। মার্কেটের শেষ প্রান্তে রয়েছে নয়না দেবীর মন্দির। নয়না দেবীর মন্দির
তার নামটি পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে পেয়েছে। সতীর চোখ মানে নয়ন এখানে পড়েছিল। প্রকৃতপক্ষে পুরো শহর, নৈনিতাল হ্রদ, নৈনী হ্রদ আর নৈনী মন্দির, এই তিনটে স্থানই এই কাহিনীর নামানুসারে রাখা হয়েছে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরোলাম সাইট সিইংয়ে। আজ নৌকুচিয়া তাল, কমল তাল, ভীমতাল, হনুমানগড়ি মন্দির দেখে বিকেলে নৈনিতালে বোটিং করার প্ল্যান। নৌকুচিয়া তালে এসে ভাই কায়াকিংও করেছিল। এখানে বেশ অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে। এরপর এলাম হনুমানগড়ি মন্দির। এই হনুমান মন্দির নৌকুচিয়া তালের কাছে এবং একটি ভক্তিধাম ট্রাস্ট দ্বারা পরিচালিত। মন্দিরের ভিতরে বিশাল আকৃতির হনুমান দেবতার মূর্তি ভীমতাল নৌকুচিয়া তাল প্রধান সড়ক থেকে স্পষ্টভাবে দৃশ্যমান। মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং এখানে হনুমান, নিমকারলি বাবা আর মা বৈষ্ণোদেবীর গুহা রয়েছে। ভীমতাল নৌকুচিয়া তালের আশেপাশে পুরো এরিয়াটার জুড়ে বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে। আমরা এই হনুমান মন্দির থেকেই দেখতে পেয়েছিলাম প্যারাগ্লাইডিং। ভীমতাল হলো নৈনিতাল শহরে অবস্থিত একটি হ্রদ, যার একটি ইটের বাঁধ 1883 সালে নির্মিত হয়েছিল, যা জল সংরক্ষণের সুবিধার জন্যই মেনলি তৈরি হয়েছিল। এটি নৈনিতাল জেলার বৃহত্তম হ্রদ।
পাশাপাশি কুমায়ুনেরও এটি বৃহত্তম এবং উত্তরাখণ্ডের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। এই হ্রদটি পানীয় জল সরবরাহ করে এবং বিভিন্ন প্রজাতির মাছের মাধ্যমে মৎস্য চাষে সহায়তা করে। হ্রদের কেন্দ্রস্থলে একটা দ্বীপ রয়েছে যা পর্যটকদের জন্য আকর্ষণীয়। ভীমতাল হ্রদের পাশেই একটি শিবের মন্দির রয়েছে। এছাড়াও ভীমতাল হ্রদে বোটিং, আরো কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেগুলো ওয়াটার স্পোর্টস, সেগুলো করার ব্যবস্থা রয়েছে। নৈনিতালে একটা রোপওয়ে আর একটা জু আছে, যেগুলোতে আমরা যাইনি। দুপুর দুপুর ভীমতাল থেকে ফিরে এসে 400 টাকার টিকিট কেটে নৈনিতাল লেকে বোটিং করলাম। লেকের বিভিন্ন জায়গায় কিছু বুদবুদ দেখেছিলাম, আর এরপর একটা খোঁজ নিয়ে জেনেছিলাম ওগুলো জলের অক্সিজেন স্যাচুরেশন ঠিক রাখার জন্য পাইপ বসিয়ে একটা ফিল্টার সিস্টেম বানানো আছে, যেটা লেকের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য। বিকেলের পড়ন্ত আলোয় পাহাড়ের ঘেরা এই উপত্যকার লেকে এই বোটিং করার এক অনন্য অভিজ্ঞতা। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে 11টা নাগাদ হোটেল থেকে চেক আউট করে নৈনিতাল থেকে বেরোলাম। রাস্তায় ইকো কেভ পার্ক, সুইসাইড পয়েন্ট, হিমালয়ান বোটানিক্যাল গার্ডেন দেখে নিলাম এক এক করে।
ডিসেম্বর মাসে কুমায়ুন আসলে এক বিশেষ অভিজ্ঞতা। শীতের মধুর আবহাওয়া, তুষারপাত এবং পাহাড়ের স্নিগ্ধ পরিবেশ সমস্ত কিছুই একত্রিত হয়ে একটি মনোমুগ্ধকর যাত্রা তৈরি করেছিল। নৈনিতাল, ভীমতাল, রানীক্ষেতের মতো জায়গাগুলো ছিল একদম শান্ত এবং সুন্দর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক স্থানগুলো এক নতুন অনুভূতি সঞ্চার করে। হুমায়ুনে এসে আমি প্রকৃতির সান্নিধ্যে রীতিমতো শান্তি খুঁজে পেয়েছি এবং এখানে থাকার অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে। আশা করি ভবিষ্যতেও এই অদ্বিতীয় স্থানে আবার ফিরে আসব। কাঠগোদাম রেলওয়ে স্টেশনে যখন পৌঁছালাম তখন বিকেল 5টা বাজে। সেখান থেকে রাত 9:45-এ বাগ এক্সপ্রেসে আমাদের টিকিট বুক করা ছিল। বাগ এক্সপ্রেস মোটামুটি হাওড়ায় 36 আওয়ার্স নিয়েছিল। পরের দিন সকাল 11:30 নাগাদ আমরা হাওড়া পৌঁছাই। কুমায়ুন ট্রিপ আমাদের মনের মণিকোঠায় এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।